ইশকে দে ফানিয়ার লেখিকা মেহেজাবিন নাদিয়া পর্ব ৮। নওমীর তীক্ষ্ণ ও কর্কশ কণ্ঠস্বর মিধানিবাসের বিশাল লিভিং রুমের ঝাড়বাতিগুলোকে এক মুহূর্তের জন্য কাঁপিয়ে তুলল। ওর চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। নওমী নিজের পরনের কালো জর্জেট শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে শাড়িমের দিকে আরো এক কদম এগিয়ে গেল। ওর বুকটা অনবরত ওঠানামা করছে। কোনোভাবেই কোনো অবস্থাতেই চরম সত্যটাকে মেনে নিতে পারছিল না ও। শারিম! নওমী আবার চিৎকার করে উঠল। ওর গলার স্বর এবার সপ্তমে চড়ে গেল। তুই এই পিচ্চি মেয়েটার আড়ালে দাঁড়িয়ে কি ধরনের রসিকতা করছিস বলবি আমাকে? এই নাবালিকা মেয়েটার পেছনে লুকিয়ে বলছিস ও তোর বউ? তুই কি আমাকে পাগল ভাবিস আমি এত বড় একটা মিথ্যা নাটক বিশ্বাস করে নেব? শাড়িমরের কাঁধের ওপর নিজের থুতনিটা হালকা একটু ঠেকিয়ে ওর কানের লতিতে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত নিরীহ ভঙ্গিতে বলল, দেখেছো বউ, ডাইনিটা আমাকে কিভাবে ধমকাচ্ছে। তুমি থাকতো আমাকে এসব বলার সাহস পাই কি করে? তুমি ওকে বলছো না কেন যে তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী? অরি চরম অস্বস্তি আর রাগে নিজের দাঁতে দাঁত চাপল। শারিমের চওড়া বুকের শক্ত বাঁধন ওর পিঠে স্পষ্ট অনুভূত হচ্ছিল। ওর শরীর থেকে আসা তীব্র পারফিউমে সেই পুরুষালী গায়ের সুবাস অরির মগজে এক ধরনের মাতাল করা অনুভূতি তৈরি করছিল, যা ও এই মুহূর্তে কোনোভাবেই সাইতে পারছিল না। শরীরটা একটু ঝাঁকিয়ে শারিমের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, আপনি ছাড়ুন আমাকে, দয়া করে এই সস্তা নাটক বন্ধ করুন। নিজের ব্যক্তিগত ঝামেলা নিজে মেটান, আমাকে মাঝখানে টানবেন না। কিন্তু শারিম যেন আজ কোনো কথাই শুনবে না। ওয়ারির কোমরটা নিজের বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নওমীর দিকে তাকালো। মুখের সেই কৃত্রিম ভয়ের চাদরটা সরিয়ে দিতেই সেখানে এক ধরনের অবজ্ঞার শীতলতা ফুটে উঠল। শারিম অত্যন্ত ঠান্ডা গলায় বলল, নওমী, নাটক আমি করছি না, করছিস তুই। আমার স্ত্রীর সামনে আমার সাথে এমন অসভ্য আচরণ করছিস, লজ্জা করছে না তোর? নওমী পাগলের মতো মাথা নাড়তে লাগলো। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলের মধ্যেও কোনো অনুশোচনা ছিল না, ছিল এক তীব্র অধিকারবোধ আর পাগলামি। নওমী নিজে দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে বলল, না, এটা হতে পারে না। তুই অন্য কারো হতে পারিস না শারিম। 4 বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি। আমার বাবা তোর বাবার সাথে কথা বলেছিল একবার আমাদের বিয়ের ব্যাপার নিয়ে। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই সামান্য কলেজের একটা মেয়ে কিভাবে তোর বউ হয়? ও তো একটা বাচ্চার মতো। ও তোকে কি দেবে? ও কখনো তোকে আমার মতো সুখ দিতে পারবে না। প্লিজ শারিম, এই মেয়েকে ছেড়ে দে তুই। নওমীর এই উন্মাদের মতো আচরণ আর শারিমের জন্য ওর এই তীব্র আকুলতা এক কোণে দাঁড়িয়ে থাকা আলভির বুকের ভেতরে তীরের মতো গিয়ে বিঁধল। আলভি নিজের ডান হাতটা শার্টের পকেটের ওপর রেখে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। ওর সদ্য প্রস্ফুটিত ভালোবাসার ফুলটি যেন ফোটার আগেই ঝরে যাওয়ার উপক্রম হয়েছে। আলভি নওমীর ওই চোখের জল, ওই লাল হয়ে যাওয়া মুখ আর অবাধ্য জেটটার দিকে তাকিয়ে মনে মনে বলল, হা কপাল, কি মারাত্মক ভালোবাসা। এই মেয়ে তো বসের জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে, অথচ বস ওরে পাত্তাই দিচ্ছে না। এদিকে আমি এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কলিজা কয়লা করতেছি। এই জন্মে কি আমি এই জিদ্দি মেয়ের মনে একটুখানি জায়গা পাবো না? নাকি বসের উচ্ছিষ্ট প্রেম দেখাই আমার ভাগ্যে লেখা আছে? আলভির মনটা এক অজানা আশঙ্কায় আর কষ্টে হাহাকার করে উঠল। ও চাইল নওমীকে গিয়ে বলতে, ওগো কালো শাড়ি পরার উপসী, তুমি ওই পাষাণ বসের আশা ছেড়ে দাও। বেটার বউ আছে অলরেডি। এই আলভি তোমার জন্য নিজের জান কোরবান দিতে রাজি আছে। কিন্তু বসের সেই ভয়ঙ্কর রূপের কথা চিন্তা করে আলভি মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। নওমী এবার অরির দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে ওর গায়ে উপর চড়াও হতে গেল। এই মেয়ে, তুই কোন সাহসে আমার শাড়িমের দিকে চোখ তুলে তাকাস? ও তোর কে হয়? টাকা আর ক্ষমতার লোভে তুই এই বয়সে একজন মন্ত্রীর গলায় ঝুলে পড়েছিস, তাই না? লজ্জা করে না তোর? নওমীর এই নোংরা আক্রমণ অরির আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল। অরি নিজের মুখটা শক্ত করে নওমীর দিকে তাকানোর আগেই শারিমের পুরো অবয়বটা 1 সেকেন্ডের মধ্যে বদলে গেল। এতক্ষণে সেই কৌতুকময় প্রেমিক পুরুষটি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। শারিম অরিকে নিজের পেছনে এক ঝটকায় সরিয়ে দিয়ে এক কদমে নওমীর মুখোমুখি এসে দাঁড়ালো এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই লিভিং রুমের বাতাসে একটা তীব্র চড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। ঠাস! চড়ের তীব্রতায় নওমী ছিটকে গিয়ে পাশের সোফার ওপর আছড়ে পড়ল। ওর ঠোঁটের কোণ ফেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। ড্রয়িং রুমের ভেতরের পরিবেশটা যেন 1 সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। এক কোণে দাঁড়িয়ে থাকা জেবা নিজে 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। ওর চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার দশা হলো।
জেবা ভাবেনি কখনো শারিমের মতো একজন শিক্ষামন্ত্রী এভাবে একজন নারীর গায়ে হাত তুলতে পারে। আলভি নিজের চোখ বন্ধ করে ফেলল। ওর বুকটা নওমির এই আঘাতে চুরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে থাপ্পড়টা নওমিকে নয়, বরং সদ্য ওর প্রেমে আশিক হয়ে যাওয়া আলভিকে মারা হয়েছে। শারীন নিজের শার্টের স্লিপটা বাম হাত দিয়ে একটু ওপরে গুটিয়ে নওমির দিকে তাকালো। ওর চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাল। অত্যন্ত শান্ত কিন্তু বরফ শীতল গলায় শারীন বলল, মুখ সামলে কথা বলবি নওমি। এতক্ষণ তুই আমার সাথে যা করেছিস আমি সহ্য করেছি, কিন্তু আমার স্ত্রীর চরিত্র নিয়ে যদি আর একটা নোংরা শব্দ তোর মুখ থেকে বের হয়, তবে আমি ভুলে যাব তুই একজন নারী, ভুলে যাব কখনো তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। মাইন্ড ইট। নমি নিজের গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে সারিমের দিকে তাকিয়ে রইল। ও কাঁপতে কাঁপতে বলল, তুই তুই আমাকে মারলি সারিম। একটা সামান্য মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি। ও সামান্য নয়, ও মৃধা আবরার সারিমের একমাত্র বৈধ স্ত্রী। ও এই বাড়ির মালকিন। সারিম অত্যন্ত দর্পিত গলায় বলল। এরপরও লিভিং রুমের বাইরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গার্ডস। শারিমের গলার আওয়াজ শোনা মাত্রই চারজন সশস্ত্র সিকিউরিটি গার্ড দ্রুত ঘরের ভেতরে এসে সোজা হয়ে দাঁড়ালো। তাদের সবার মুখে চরম পেশাদারিত্বের ছাপ। শারিম তাদের দিকে না তাকিয়ে নমিকে নির্দেশ করে বলল, এই মহিলাকে এই মুহূর্তেই মেধানিবাসের সীমানার বাইরে ছুঁড়ে ফেলে দাও। আর আজ থেকে যেন একে এই বাড়ির আশেপাশেও কখনো দেখা না যায়। যদিও কোনো ঝামেলা করার চেষ্টা করে, তবে সোজা থানায় নিয়ে কেস ফাইল করো। মুভ। শারিম, তুই এটা করতে পারিস না। শারিম, লিসেন টু মি। নমি পাগলের মতো চিৎকার করতে লাগলো, কিন্তু গার্ডরা ওর কোনো কথাই শুনল না। তারা অত্যন্ত শক্ত হাতে নমিকে দুই পাশ থেকে ধরে লিভিং রুম থেকে টেনে হিঁচড়ে বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। নমির চিৎকারের আওয়াজ আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে গেল। পুরো লিভিং রুমে তখন এক থমথমে নীরবতা। শারিম একটা গভীর শ্বাস নিয়ে নিজের শার্টের কলারটা একটু ঠিক করলো। ওর মুখে সেই খুনে ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। ও সোজা সোফার কোণে দাঁড়িয়ে থাকা জেবার দিকে তাকালো। জেবা তখনও অবাক হয়ে সব দেখছিল। শারিম জেবাকে দেখে নিজের গলার স্বর কিছুটা নামিয়ে বলল, জেবা, রুমে যাও। পরীক্ষা দিয়ে এসে নিশ্চয়ই ক্লান্ত তুমি, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জেবা জাদুমন্ত্রের মতো দ্রুত মাথা নাড়ল। ও আর এক মুহূর্ত শারিমের সামনে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শারিম এবার আলভির দিকে ফিরে তাকালো। আলভির মুখটা তখন শুকে চুন হয়ে আসে। শারিম ওকে বলল, আলভি, তুমি এখন বাসায় চলে যাও। আজ আর এখানে তোমার কোনো কাজ নেই। কোনো দরকার পড়লে আমি তোমাকে ফোনে ডেকে নেব। গাড়িটা গ্যারেজে পার্ক করে দিয়ে যাও। জি জি স্যার, আমি আসছি। আলভি অত্যন্ত বিনীত গলায় বলল। এরপর দ্রুত পা বাড়ালো। তবে যাওয়ার আগেও শেষবারের মতো লিভিং রুমের দরজার দিকে তাকালো, যেখানে নওমের পারফিউমের সুবাস এখনো বাতাসে ভাসছিল। আলভির সদ্য ভাঙা মনটা নিয়ে ও এক প্রকার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যেতেই লিভিং রুমটা আবার সেই চিরচেনা নীরবতায় ডুবে গেল। অরি এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিল। ওর ভেতরের রাগ আর ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম হলো। ও আর এক সেকেন্ডও এই লোকটার সামনে থাকবে না বলে সিদ্ধান্ত নিল। অরে নিজের ফাইলটা শক্ত করে বুকে চেপে ধরে সিঁড়ির দিকে যাওয়ার জন্য যেই মাত্র এক পা বাড়ালো, ঠিক তখনই আকস্মিক শারিম চিতার মতো চটপটে ভঙ্গিতে এগিয়ে এসে এক ঝটকায় অরির ডান হাতটা ধরে নিজের দিকে টানলো। অরি কিছু বুঝে ওঠার আগেই শারিম নিজের সেই শক্তিশালী ও সুঠাম বাম বাহুটা দিয়ে অরির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে আশ্রে ফেলল। অরির হাতের ফাইলটি ছিটকে গিয়ে মার্বেল মেঝের উপর পড়ে গেল। কি কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। অরি চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু শারিম ওকে কোনো সুযোগই দিল না। ও নিজের ডান হাতের ব্যান্ডেজে তোয়াক্কা না করে অরির দুই কাঁধ শক্ত করে চেপে ধরলো এবং এক সেকেন্ডের মধ্যে নিজের ঠোঁট দুটো অরির নরম কাঁপতে থাকা ঠোঁটের উপর চেপে ধরলো। অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর চোখের মনে দুটো বিস্ময় আর তীব্র ধাক্কায় স্থির হয়ে গেল। শারিম গভীর এক ভালোবাসার টানে অরিকে জোর করে চুম্বন করতে শুরু করলো। ওর ঠোঁটে সেই পুরুষালী ও মাদকতা ভরা স্পর্শ অরির সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দিতে চাইল। অরি নিজে দুই হাত দিয়ে শারিমের চওড়া বুকে ধাক্কা মারতে লাগলো, নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। ও নিজের মুখটা ডানে বামে সরানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু শারিমের সেই ইস্পাত কঠিন হাতের গ্রিপ থেকে ও নড়ার সুযোগও পাচ্ছিল না। হুম। অরির মুখ থেকে শুধু এই অস্ফুট শব্দটাই বের হতে পারল, যা শারিমের মুখের ভেতরে মিলিয়ে গেল। শারিমকে অরি থামতে বলা সত্ত্বেও সে থামল না।
উল্টো অরির কমরটা আরো উঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। শাড়িমরির ঠোঁটের প্রতিটি কোণ, প্রতিটি অংশ নিজের করে নিতে চাইল, যেন জমে থাকা সমস্ত তৃষ্ণা আজ এক নিমিষে মিটিয়ে ফেলবে। অরির এই ছটফটা নিয়ে প্রতিরোধ শারীমের ভেতরের পুরুষত্বকে আরো বেশি উস্কে দিচ্ছিল। ও প্রায় 4 মিনিট ধরে অত্যন্ত গভীর, তীব্র আর অনবরতভাবে অরিকে চুম্বন করতে থাকলো। লিভিং রুমের ভেতরের বাতাস যেন তাদের এই তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দে ভারী হয়ে উঠল। অবশেষে 4 মিনিট পর শারীম যখন অরির ঠোঁট থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নিল, তখন দুজনেরই শ্বাস প্রশ্বাস মারাত্মকভাবে দ্রুত চলছিল। অরিকে ছেড়ে দিতে ও 2 কদম পিছিয়ে গেল। ওর আকাশি রঙের ইউনিফর্মের কলারটা কিছুটা কুঁচকে গেছে, ঠোঁট দুটো টকটকে লাল হয়ে আছে। অরির ফর্সা গাল দুটো লজ্জায়, অস্বস্তিতে আর চরম রাগে যেন রক্তিম জবা ফুলের রূপ ধারণ করেছে। ওর চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অরি নিজের ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁটটা সজোরে মুছে ফেলল, যেন শারীমের সেই স্পর্শের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়। তীব্র রাগে কাঁপতে কাঁপতে অরি নিজের চোখের পানি সামলে নিয়ে শারীমের দিকে তাকালো। ওর গলার স্বর রাগে আর অপমানে কাঁপছিল। অরি রাগ সামলাতে না পেরে অত্যন্ত কড়া গলায় শারীমকে কথা শুনিয়ে দিতে শুরু করলো। আপনার লজ্জা করে না মিস্টার মৃধা? আপনি নিজেকে দেশের শিক্ষামন্ত্রী দাবি করেন। আপনার এই আচরণ কোনো ভদ্রপুরুষের লক্ষণ হতে পারে না। আপনি কি জানেন আপনি এইমাত্র কী ধরনের জঘন্য আর অস্বাস্থ্যকর কাজ করেছেন? মানুষের লালা বা থুতুর মাধ্যমে কী পরিমাণ ব্যাকটেরিয়া আর জীবাণু ছড়ায় সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? শারীম নিজের ঠোঁটের কোণে সেই চতুর হাসিটা ধরে রেখে অরির এই রেগে গিয়ে বিজ্ঞানসম্মত ভাষণ দেওয়া দেখছিল। ও নিজের বাম হাতটা পকেটে পুরে অত্যন্ত অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অরি নিজের চোখ দুটো মুছে আরো কড়া গলায় বলল, একজনের মুখের থুতু বা লালা যখন অন্য কারোর মুখে যায়, তখন তার মুখের ব্যাকটেরিয়া থেকে গুরুতর ডার্মাটোলজিক্যাল ইনফেকশন বা ছত্রাক হতে পারে। ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক ছত্রাকের সংক্রমণ হতে পারে আপনার এই নোংরা স্পর্শের কারণে। তাছাড়া মুখের ভেতরের স্টেপ্টোকটাস ব্যাকটেরিয়া লালার মাধ্যমে ছড়ালে মাড়ির রোগ থেকে শুরু করে আলসার পর্যন্ত হতে পারে। আপনি নিজের এই নোংরা জীবাণু আমার শরীরে প্রবেশ করিয়েছেন। আই জাস্ট হেট ইউ মিস্টার মৃধা। অরি এক ঝটকায় মেঝের ওপর পড়ে থাকা নিজের ফাইলটা নিচু হয়ে তুলে নিল। তারপর শারীমকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সম্পূর্ণ পাশ কাটিয়ে অত্যন্ত ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একবারের জন্য পেছনে ফিরে তাকালো না শারীমের দিকে। অরি চলে যাওয়ার পথের দিকে তাকে এক দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলল শারীম। নিজের মনে বিড়বিড় করে হেসে বলল, মৃধা আবরার শারীম, রাজনীতি আর মন্ত্রণালয়ের জটিল সব কাজ তুই 1 মিনিটে সামলে নিস, অথচ নিজের 18 বছরের এই চাশমিশ পিচ্চি বউটাকে মানাতে তোকে দেখছি এবার জাতাকলে পিষ্ট হতে হবে। তোকে নিজের বউকে নিজের বুকে ফিরিয়ে আনতে সত্যি প্রচণ্ড খাটুনি করতে হবে বেটা। কিন্তু মনে রাখিস তুইও আরিশান মৃধার ছেলে। চন্দ্রিমার এই অভিমান ভাঙিয়ে ওকে নিজের এই ভালোবাসার জালে সম্পূর্ণ বন্দি করা না করা পর্যন্ত তুইও থামছিস না। করিডোর পেরিয়ে অরি নিজের রুমে এসে ঢুকলো। তখন ওর পুরো শরীর কাঁপছিল। ঘরের দরজাটা বন্ধ করে লক করার শব্দ হতেই খাটে বসে থাকা জেবা এক লাফে উঠে দাঁড়ালো। জেবার চোখ দুটো তখনও বিস্ময়ে চরকগাছ হয়ে আছে। কলেজের গেটের সামনে শারীমের ওই কাণ্ড, এরপর লিভিং রুমে এসে নমি নামের ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া তুলকালাম, সবকিছু জেবার মগজকে পুরোপুরি অবশ করে দিয়েছে। জেবা অরির দিকে এগিয়ে এসে ওর 2 হাত শক্ত করে চেপে ধরল। অরির ঠোঁট দুটো তখনও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাল, গাল দুটোর আগে লাল আর লজ্জায় থমথম করছে। জেবার নিজেকে ধরে রাখতে পারল না। ও প্রায় চিৎকার করার মতো নিচু স্বরে বলল, অরি তুই আর 1 সেকেন্ডও কোনো কথা লুকাবি না? খোদার কসম আমার মাথা এখন পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। তুই আমাকে এখনই বল এইসব কি হচ্ছে। শারীম ভাইয়া তোকে কোলে তুলে নিয়ে সবার সামনে বলল তুই ওনার বিবাহিত স্ত্রী, আর ওই মেয়েটার সামনেও তোকে নিজের অর্ধাঙ্গিনী দাবি করলো। কি সম্পর্ক তোদের মধ্যে? 5 বছর আগের বিয়ের কথা কোথা থেকে এলো? তুই কি আমার সত্যি বান্ধবী নাকি অন্য কেউ? অরি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। ওর বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 5 বছরের এক দম বন্ধ করা সত্য আর চেপে রাখার কোনো উপায় নেই। যে বর সবচেয়ে কাছের বান্ধবী, ওর সুখ দুঃখের একমাত্র ভাগিদার। অরি টেবিলের ওপর ফাইলটা রেখে খাটের এক কোণে বসে পড়ল। ওর চোখ দুটো সামান্য ভিজে উঠল। ও যেবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম ও ধীর গলায় বলতে শুরু করলো, যেবার শান্ত হ, আমি তোকে কিছু ইচ্ছে করে লুকাইনি। পরিস্থিতিটাই এমন ছিল যে এই সত্যিটা আমার নিজের কাছেও একটা দুঃস্বপ্নের মতো লাগতো। আজকে যখন সব কিছু সবার সামনে চলে এসেছে, তাহলে শোন আমার পেছনের গল্পটা।
জেবা অরির মুখোমুখি কার্পেটের উপর হাঁটু গেড়ে বসলো। এক দৃষ্টিতে অরির মুখের দিকে তাকিয়ে রইল। অরি বলতে লাগলো, আমার মামার জন্মের পরেই মারা যায়। এরপর যখন বয়স হয় তখন বাবা দেশের একটি গুরুত্বপূর্ণ মিশনে গিয়ে শত্রুপক্ষের গুলিতে মারা যান। আমার বাবা একজন আর্মির মেজর ছিলেন। সেই দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর আমি পুরোপুরি এতিম হয়ে যাই। আমার আশ্রয় হয়েছিল আমার একমাত্র চাচা আর চাচির সংসারে। কিন্তু ওই বাড়িটা আমার জন্য কোনো আশ্রয় ছিল না, ওটা ছিল একটা জীবন্ত জাহান্নাম। অরির গলার স্বর কিছুটা বুঝে এলো। পুরোনো দিনের সেই কষ্টের স্মৃতিগুলো মনে পড়তে ওর শরীরটা শিউরে উঠল। ও একটু পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আমার চাচি আমাকে সহ্য করতে পারতেন না। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করাতেন, সামান্য ভুলের জন্য মারধর করতেন। এমনকি দিন শেষে আমাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না। আমি তখন ক্ষুধার্ত অবস্থায় ঘরের কোণে বসে কাঁদতাম। চাচা যদিও মাঝে মধ্যে আমাকে খুচরো কিছু দিয়ে পড়াশোনায় সাহায্য করতেন, তবুও সেটা চাচির অগোচরে। তখন আমার কান্না শোনার মতো কেউ ছিল না। জেবা নিজের মুখে হাত দিয়ে রাখলো। ওর অরির অতীত সম্পর্কে শুনে খুব কষ্ট হচ্ছে। না জানি এই ফুলের মতো মেয়েটা জীবনে কত কষ্ট সহ্য করে বড় হয়েছে। অরি আবার বলতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে আমার বয়স তখন 13 ছিল। বাবা আমাদের গ্রামে কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ ওনার চোখ পড়ে আমার উপর। উনি এক দেখাতেই পছন্দ করে ফেলেন নিজের ছেলের জন্য। পরবর্তীতে বাবার সঙ্গে হয়তো চাচা চাচির কোনো একটা ডিল হয়েছিল। ওনারা এরপর কয়েকদিন আমার সঙ্গে বেশ ভালো আচরণ করতেন। আমি অবাক হতাম ওনাদের আচরণে তখন। একদিন সকালে ঘুম ভাঙলে হঠাৎ জানতে পারলাম আজ আমার বিয়ে। আমি তখনও বিয়ে মানে কি ভালো করে জানতাম না। সেজন্য কিছু না ভেবে চাচা চাচির কথা শুনে বিয়েতে রাজি হয়ে যাই। এরপর লোকটার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। যে বা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে শারীন ভাইয়ের সাথে তোর বিয়েটা আরিশান আঙ্কেল নিজেই দিয়েছিলেন? হ্যাঁ, অরি বলল। শারীনবিধা তখন তরুণ, সবে 27 বছর। নিজের ক্যারিয়ার গড়ছিলেন। বাবার করা নির্দেশের সামনে সেদিন দ্বিমত করার সাহস পাননি উনি। কিন্তু এই বিয়েটাকে মনে প্রাণে একদমই মেনে নিতে পারেনি তিনি। একটা 13 বছরের বাচ্চার সাথে বিয়ে হওয়াটাকে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান আর ব্ল্যাক স্পট মনে করেছিলেন। বিয়ে হওয়ার ঠিক 5 মিনিটের মাথায় উনি আমাকে সেখানে রেখে চলে আসে। উনি চলে আসাতে চাচি আমাকে ওই দিন খুব মেরেছিল। তখন বাবা আমাকে সেই নরক থেকে বাঁচিয়ে এই মৃধানিবাসে নিয়ে আসেন, আমাকে নিজের মেয়ে বানিয়ে। সেই থেকে উনি রেগে গত 5 বছর একবারও মৃধানিবাসে পা রাখেনি, এমনকি বাবার সঙ্গেও কোনো যোগাযোগ রাখেনি। যে বা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। অরি মৃদু হেসে চোখ দুটো মুছল। ঢাকা আসার পর গত 5টা বছর বাবা আমাকে একজন বাবা আর একজন মায়ের সম্পূর্ণ দায়িত্ব পালন করে বড় করেছেন। ওনার জন্য আজ আমি পড়াশোনা করতে পেরেছি, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারছি। উনি বাইরে যতই কঠোর হন না কেন, যে বা ওনার ভেতরের মনটা আল্লাহর দেয়া এক ফেরেস্তার মতো। উনি আমাকে কখনো বুঝতে দেননি যে আমি ওনার নিজের রক্ত নই। অরির মুখ থেকে এই দীর্ঘ অতীত শোনার পর জেবার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জেবা আরিশান মিধার প্রতি এক অদ্ভুত গভীর এবং অতল শ্রদ্ধা অনুভব করলো ওর বুকের ভেতর। ওনার সেই গম্ভীর চেহারা, সেই বাঘের মতো চাহনি, যার পেছনে লুকিয়ে আছে এত বড় এক দয়ালু আর সুরক্ষাকারী পিতা। জেবার হৃদয়ে কোনো এক অলিন্দে আরিশান মিধাকে নিয়ে এক অদ্ভুত নতুন ধরনের অনুভূতির জন্ম নিল। ওনার প্রতি ভালো লাগা এবং সম্মান যেন এক ধাক্কায় বহু হাজার গুণ বেড়ে গেল। ও মনে মনে ভাবল, এই পৃথিবীতে এমন মানুষও কি সত্যি হয়, যিনি নিজের ছেলের ক্ষোভের মুখে দাঁড়িয়ে একটা এতিম মেয়েকে নিজের মেয়ের মর্যাদা দিয়ে আগলে রাখেন। তবে জেবা একটু মুখ ফুলিয়ে অরির দিকে তাকিয়ে বলল, সবই তো বুঝলাম রে অরি, কিন্তু তুই আমার এত ভালো বান্ধবী, দিনরাত আমরা একসাথে থাকি। তুই এই এত বড় বিয়ের ব্যাপারটা আমার কাছে এতদিন কেন গোপন করলি? আমি তোর ওপর সত্যি খুব রাগ করেছি। অরিজ এবার হাত দুটো ধরে একটু মিষ্টি করে হেসে বলল, আই এম রিয়েলি সরি বাদামনি। তুই নিজে ভেবে দেখ, যে বিয়েটা শুধু কাগজের কলমের, যে স্বামী আমাকে ফেলে 5 বছর আগে চলে গেছে এবং যাকে আমি কোনোদিন নিজের স্বামী বলে ভাবতেও পারিনি, সেটা আমি তোকে কিভাবে বলতাম? আমার কাছে তো আরিশান মিধাই আমার একমাত্র পরিচয়, উনি আমার বাবা। আমি নিজেই তো ওসব ব্যাপার ভুলে গিয়েছিলাম রে। যে বাড়ির মিষ্টি কথায় গলে গেল। অরিকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম। কিন্তু এখন আমার আসল প্রশ্নটা হলো যে, শারীন ভাই 5 বছর ধরে তোকে অবজ্ঞা করলো, সে হঠাৎ করে এত বছর পর এভাবে তোর কাছে ফিরে এলো কেন? আর আজ কলেজের সামনে যা করলো, ওনার লিভিং রুমের ওই আচরণ,
এসবের মানে কি? ওনার এত বছর পর হঠাৎ তোর উপর এত উতলানো প্রেম কেন জাগলো? অরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের টেবিল সাইডের দিকে তাকালো। ওর মনের ভেতর তখন শারিমের সেই গভীর মাদকতা ভরা স্পর্শ আর ওই জোরপূর্বক চুম্বনের তীব্র অনুভূতিটা বারবার হানা দিচ্ছিল, যা ও যেবাকে বলতে পারছিল না। অরে নিজের ঠোঁটটা আরও একবার চেপে ধরে বলল, সত্যি বলতে আমি নিজেও ওনার এই আচরণের কোনো সঠিক উৎস বা কারণ জানি না। যে বাওয়ারির কথা শুনে একটু চিন্তা করলো, তারপর মুচকি হেসে বলল, তবে আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে শারীম ভাই তোর প্রেমে পড়েছে। তুই দেখতে মারাত্মক সুন্দর রে অরি। তোর এই স্নিগ্ধ চেহারা দেখে ওনার মতো ড্যাশিং পুরুষ যদি প্রেমে উষ্টা খেয়ে না পড়ে, তবে ওনাকে তো রোবট বলতে হতো। কিন্তু শারীম ভাই যেভাবে তোকে আগলে রাখছে, আমার তো মনে হয় খেলা এবার সত্যি জমে উঠেছে। ধুর, তুই ওসব ফালতু কথা বন্ধ কর, চল ফ্রেশ হয়ে নি। অরিজিবাকে ধমক দিয়ে বাথরুমে চলে গেল। রাত ঠিক 9:45 মিধানিবাসের সদর গেটের বাইরে আবার সাইরেনের শব্দ শোনা গেল। স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মিধার অফিসিয়াল গাড়িটি এসে থামল। ওনার সাথে ওনার পার্সোনাল বডিগার্ড আর সিকিউরিটি ফোর্সের গাড়িগুলোও ছিল। আরিশান মিধা গাড়ি থেকে নামলেন। ওনার সেই চিরচেনা ধবধবে সাদা কটন শার্টের ওপর একটা কালো কোট জড়ানো ছিল। ওনার চওড়া কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপালি আভা রাতের আলোতেও এক অদ্ভুত গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। মুখের অবয়বটা বরাবরের মতোই পাথরের চেয়েও শক্ত ছিল, কিন্তু নিজের বাড়ির ভেতরে পা রাখতে ওনার চোখের মণিতে এক ধরনের শান্ত পিতৃত্বের কোমলতা ফুটে উঠল। উনি ড্রয়িং রুমে ঢুকতেই শাহিন মিয়া ওনার কোটটা এগিয়ে নিয়ে সাবধানে রাখলেন। আরিশান মিতা সোফায় বসার আগে সোজা সিঁড়ির দিকে তাকালেন। উনি জানতেন ওনার আসার শব্দ পেয়ে ওনার অডি নিশ্চয়ই নিচে নেমে আসবে। ঠিক তাই হলো। অরি আর জেবা দুজনেই দোতলা থেকে নেমে এলো। আরিশান মিতাকে দেখা মাত্রই জেবার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত ছন্দে ধকধক করে কেঁপে উঠল। সোফার কোণে দাঁড়িয়ে ওনার সেই বিশাল ও সুঠাম অবয়বটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর নিজের চঞ্চল মনটা ওনার গাম্ভীর্যের সামনে কেমন যেন একদম শান্ত আর নত হয়ে গেল। অরি দ্রুত এগিয়ে এসে আরিশান মিধার হাত থেকে ওনার চশমার কেসটা নিল এবং খুব নরম গলায় বলল, বাবা তুমি এসেছো, তোমার শরীর ঠিক আছে তো? কাল রাতে তো তোমার একদম ঘুম হয়নি। আরিশান মিধার শক্ত মুখের রেখাগুলো এক মুহূর্তে গলে গেল। উনি অরির মাথায় নিজের বড় হাতটা রেখে অত্যন্ত স্নেহভরে বললেন, আমি ঠিক আছি অদ্রিজা, দেশের কাজ তো করতেই হবে। কিন্তু তুমি কেমন আছো? আজকের পরীক্ষা কেমন হলো? কোনো সমস্যা হয়নি তো? পরীক্ষা খুব ভালো হয়েছে বাবা, তোমার দয়ায় সব প্রশ্নের উত্তর ঠিকমতো দিয়ে এসেছি। অরি মৃদু হেসে বলল, তবেও দুপুরের ওই শারিমের কাণ্ডের কথা বা কলেজের সামনের কেলেঙ্কারির কথা পুরোপুরি চেপে গেল। ও চায় না বাবা এই সময় কোনো বাড়তি চিন্তা করুক। আরিশান মেধা জেবার দিকে তাকালেন। ওনার সেই তীক্ষ্ণ দৃষ্টি জেবার উপর পড়তেই জেবা চট করে নিজের মাথা নিচু করে ফেলল। ওর ফর্সা গাল দুটোতে এক হালকা লালচে আভা ফুটে উঠল। আরিশান মিধা গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, জেবা তোমার পরীক্ষা কেমন হয়েছে? অদ্রিজা তোমাকে ঠিকমতো দেখে রেখেছিল তো? জেবা আমতা আমতা করে কোনো মতে নিজের গলার স্বর ঠিক করে বলল, জি জি আঙ্কেল, পরীক্ষা খুব ভালো হয়েছে। অরি আমাকে অনেক সাহায্য করেছে। আরিশান মিধার কিছু বললেন না জেবাকে, শুধু অরির দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বললেন, তোমরা দুজন এখন ওপরে যাও, আমি একটু শারিমের ঘরে যাচ্ছি। ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা বাবা, অরি বলল। জেবাকে নিয়ে আবার ওপরে চলে গেল অরি। যাওয়ার সময় জেবা আর একবার আর চোখে আরিশান মিধার ওই চওড়া পিঠটার দিকে তাকিয়ে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওনার এই অসাধারণ ব্যক্তিত্ব জেবার মনকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে ফেলেছে। আরিশান মিধা ধীর পায়ে দোতলার শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন, যেখানে শারিমের রুম। অরি আর জেবা 3 তলায় থাকে। আরিশান মিধা দরজায় নক না করে এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে শারিম তখন বিছানায় হেলান দিয়ে বসে ওর মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ওর বাবার এন্ট্রি হতে ও মোবাইলটা একপাশে রেখে নিজের মুখের সেই চতুর ভাবটা কিছুটা স্বাভাবিক করলো। আরিশান মিধা ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার দীর্ঘ অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস যেন 1 সেকেন্ডে ভারী হয়ে গেল। উনি ছেলের সেই ব্যান্ডেজ করা ডান হাতটার দিকে তাকালেন, তারপর সোজা শারিমের চোখের মণিতে নিজের গভীর চোখ দুটো রাখলেন। উনি কোনো ভূমিকা না করে অত্যন্ত বজ্রকঠিন ও গম্ভীর কণ্ঠে বললেন, শারিম, আমি এইমাত্র রাজশাহীর পুলিশ কমিশনার আর আমাদের বিশেষ গোয়েন্দা বিভাগের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়েছি।
শারীন মনে মনে একটু সজাগ হলো, তবে বাইরে ওর মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না। ও শান্ত গলায় বলল, রিপোর্ট কি? এই মুহূর্তে আমার শেষ কথা কান খুলে শুনে রাখো। রাজশাহী শহর তোমার জন্য আর নিরাপদ নয়। আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। তুমি আর কোনোদিন রাজশাহী ফিরে যেতে পারবে না। দেশের শিক্ষামন্ত্রী হিসেবে তোমার সমস্ত কার্যক্রম এখন থেকে ঢাকা থেকেই পরিচালিত হবে। তোমাকে এই মিধানিবাসেই থাকতে হবে, এটাই আমার শেষ নির্দেশ। শারীন বাবার কথা শুনে মনে মনে এক চিলতে বিজয়ের উল্লাসে মেতে উঠল। ও তো এটাই চেয়েছিল, ওর এই মিধানিবাসেই স্বেচ্ছায় বন্দি থাকা, ওর চন্ডিমার একদম কাছাকাছি থাকা। শারীন বাইরে ওর মুখের অভিব্যক্তিকে একদম পাথরের মতো শক্ত করে একরাশ অবজ্ঞা আর জেদ নিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার ক্ষমতার জোরের সামনে তো আমার কোনোদিনও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। আমি এই মিধানিবাসেই থাকবো, তোমার এই খাঁচাতেই বন্দি হয়ে থাকবো। আরিশান মৃধার এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। উনি ওনার সাদা শার্টের হাতাটা আর একবার ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই শারীন নিজের বাম হাত দিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে মুচকে হাসতে লাগলো। ও জানালার বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, খেলা তো মাত্র শুরু হলো চন্দ্রিমা। এবার এই মিধানিবাসের প্রতিটি কোণায় আমাদের ইশকের ফানিয়ার জ্বলবে। সময় তার নিজের নিয়মেই বয়ে চলে। ক্যালেন্ডারের পাতা থেকে দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল। তবে মিধানিবাসের ভেতরের আবহাওয়ার খুব একটা বড় রদবদল হলো না। ওপর থেকে দেখলে মনে হবে সবকিছু ঠিক আগের মতোই শান্ত, পরিপাটি আর নিয়মতান্ত্রিক। কিন্তু সেই শান্ত পুকুরের নিচে যে একটা ওলটপালট করা স্রোত বইছে তা কেবল বাড়ির বাসিন্দারাই টের পাচ্ছিল। অরিয়ার যেবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র 3 দিন আগে। পরীক্ষায় শেষ ঘন্টাটা বাজার পর জেবা যখন খাতা জমা দিয়ে হল থেকে বের হয়েছিল, তখন ওর আনন্দ দেখে কে? কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব বেশি দিন হলো না। গতকাল সকালে জেবার বাবা সোলেমান শেখ সশরীরে মিধানিবাসে এসে হাজির হলেন আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। সোলেমান শেখ মানুষটা অত্যন্ত সাধারণ আর অমায়িক। আরিশান মৃধার প্রতি ওনার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু জেবার তো অরিকে ছেড়ে যেতে একদমই মন চাচ্ছিল না। গাড়ি ছাড়ার আগ মুহূর্তেও অরিকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে কোনো নির্বাসনে পাঠানো হচ্ছে, অথচ ওদের বাড়ির দূরত্ব কেবল মিনিট 20-এর মতো। অরিও যেবা চলে যাওয়াতে বেশ একা হয়ে পড়ল। তবেও নিজেকে ভেঙে পড়তে দিল না। সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, যদিও অ্যাডমিশন টেস্ট আসতে এখনও বেশ কয়েক মাস বাকি, তবুও অরি কোনো ধরনের গাফিলতি করতে রাজি নয়। ও খুব ভালো করেই জানে সরকারি মেডিকেলে একটা সিট পাওয়া কতটা কঠিন। তাই জেবা চলে যাওয়ার পর থেকে ও নিজেকে পড়ার ঘরের চার দেওয়ালে বন্দি করে ফেলেছে। দিনরাত মোটা মোটা অ্যানাটমি, ফিজিওলজি আর কেমিস্ট্রির বইয়ের পাতায় চোখ ডুবিয়ে রাখছে। সময়টাকেও বিন্দুমাত্র অপচয় করতে চায় না। নিজের পুরো ফোকাসটা পড়াশোনায় ঢেলে দিয়েছে। এদিকে আরিশান মৃধা ওনার রাষ্ট্রীয় কাজে প্রচণ্ড ব্যস্ত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন কূটনৈতিক বৈঠক আর মন্ত্রণালয়ের ফাইল সই করতে করতে ওনার দিনরাত এক হয়ে যাচ্ছে। শারীম এখন পুরোপুরি সুস্থ। ডান হাতের সেই ব্যান্ডেজ অনেক আগেই খুলে ফেলা হয়েছে। দেশের তরুণ শিক্ষামন্ত্রী হিসেবেও এখন পুরোদমে কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, নতুন কারিকুলাম তৈরি, এসব নিয়ে ওকে প্রতিনিয়ত বিভিন্ন মিটিং আর সেমিনারে ব্যস্ত থাকতে হচ্ছে। ধরতে গেলে মিধানিবাসেই সবাই যার যার কর্মব্যস্ততায় ডুবে আছে। কিন্তু এই চরম ব্যস্ততার মাঝেও একজনের রুটিনে কোনো বদল আসেনি। সে হলো মৃধা আবরার শারীম। ও যতই কাজের মধ্যে থাকুক না কেন, সুযোগ পেলে অরিকে জ্বালানো, ওর পেছনে লাগা আর ওকে পটানোর জন্য নিত্য নতুন ট্রিক খাটানোও বাদ দেয়নি। কখনো লাইব্রেরিতে পড়তে বসা অরির সামনে গিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসা, কখনো কফি দেওয়ার বাহানায় ওর রিডিং গ্লাসের ওপর আঙুল চালানো। এসব শারীমের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অরি অবশ্য সেসবে চরম বিরক্ত হয়ে বই খাতা বগলে নিয়ে ওখান থেকে হিল হিলিয়ে চলে যেত। কিন্তু শারীম তাতে দমে যাওয়ার পাত্র নয়। ও বুঝতে পেরেছে এই চাশমিশ তেদর চন্দ্রিমার মন গলানো সাধারণ কোনো কাজ নয়। এর জন্য বিশেষ কোনো চাল চালতে হবে। দুপুরের কড়া রোদ তখন মাথার ওপর খা খা করছে। ঢাকা শহরের ঘিঞ্জি এলাকা পেরিয়ে গাড়িটা এসে থামলো শহরতলির এক নির্জন পরিত্যক্ত পুরনো একতলা বাড়ির সামনে। চারপাশটা ঘন জঙ্গল আর লতাপাত গুল্মে ছেয়ে আছে। বড় বড় বট আর পাকড় গাছের ডালপালা বাড়িটার ছাদকে এমনভাবে ঢেকে রেখেছে যে দুপুরের আলো সেখানে ঠিকমতো প্রবেশ করতে পারছে না। একটা স্যাঁতসেঁতে ভুতুড়ে আর রহস্যময় গন্ধ বাতাসে ভাসছিল। এই কুচকুচে কালো প্রাডো গাড়িটার ড্রাইভিং সিট থেকে নামলো আলভি।
তার পেছনের সিট থেকে নামলো শারিম। এই জঙ্গলে পরিবেশ দেখে শারিম নিজের নাকটা কুঁচকে ফেলল ও আলভির দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্ত ও কর্কশ গলায় বলল, আলভি, তুমি আমাকে এই ভর দুপুরে কোন জাহান্নামে নিয়ে এসেছো? হ্যাঁ, এটা একটা সভ্য মানুষের থাকার জায়গা? চারিদিকে জঙ্গল আর মশার উপদ্রব দেখে তো মনে হচ্ছে এখানে কোনো জ্যান্ত ভূত বাস করে। তোমার ওই বুদ্ধি যদি আজ কাজে না লাগে তবে তোমাকে আমি এই জঙ্গলেই চুবিয়ে রেখে যাব, মনে রেখো। আলভি নিজের কপালে জমা ঘামটা শার্টের হাতে মুছে দুই হাত জড়ো করে তোতলামি করতে করতে বলল, বস বস, শান্ত হন। আপনি তো আধুনিক বিজ্ঞানের ছাত্র, তাই এসব আধ্যাত্মিক লাইনের মর্ম বুঝবেন না। এই জঙ্গল বাড়ির ভেতরে যিনি থাকেন উনি কোনো সাধারণ মানুষ নন। উনি হলেন ওপার বাংলার বিখ্যাত কামরূপ কামাখ্যার লিজেন্ডারি কবিরাজ বাবা চিংফ্লেক্স। ওনার কাছে এমন এমন টুকটাক আর জাদুর মন্ত্র আছে যা দিয়ে নাকি জ্যান্ত বাক্যেও বিড়াল বানিয়ে দেওয়া যায়। ম্যাম, যে আপনার এই হ্যান্ডসাম চেহারার মন্ত্রিত্ব দেখেও আপনার প্রেমে পড়ছে না, এর একমাত্র চিকিৎসা এই কবিরাজ বাবার কাছে আছে। উনি এমন একটা ভুতুড়ে ফু দেবেন যে ম্যাম নিজে এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। বিশ্বাস রাখুন বস, এই আলভি আপনার কখনো খারাপ চাইতে পারে না। শারিম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চোখের সানগ্লাসটা ঠিক করলো। প্রেমের জ্বরে ও এখন এতটাই অন্ধ যে যুক্তিবুদ্ধি সবকিছু যেন লোপ পেয়েছে। মনে মনে ভাবলো, বিজ্ঞান আর মনস্তত্ত্ব দিয়ে যখন চন্দ্রিমার মন গলানো যাচ্ছে না, তখন এই কবিরাজি ইচিং বিচিং পদ্ধতিটাই শেষ টেস্ট হিসেবে দেখা যাক। ও আলভিকে ইশারা দিয়ে বলল, চলো ভেতরে যাই, দেখি তোমার বাবার কত ক্ষমতা। দুজনে ধীর পায়ে জরাজীর্ণ বারান্দা পেরিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘরের ভেতরের অন্ধকারটা আরও তীব্র। দেওয়ালের কোণে একটা ধূপদানি থেকে নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে, যার গন্ধে মাথা ঝিমঝিম করে ওঠে। ঘরের ঠিক মাঝখানে একটা হরিণের চামড়ার ওপর খালি গায়ে বসে আছেন ইয়াবড় গোঁফদাড়িওয়ালা এক লোক। ওনার গায়ের রং কুচকুচে কালো, কপালে লাল সিঁদুরের মস্ত বড় তিলক, আর গলায় হাড়গোড়ের মালা। চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। উনি হলেন বিখ্যাত কবিরাজ চিংফেলেক্স। শারিম লোকটাকে দেখা মাত্রই চরম নাক সিটকালো। ও আলভির কানের কাছে ফিসফিসিয়ে বলল, এই বেটাকে দেখে তো মনে হচ্ছে 3 মাস ধরে গোসল করে না। এর নিজের শরীরের চামড়ায় তো ব্যাকটেরিয়া গিজগিজ করছে। এ আবার মানুষের প্রেম ঠিক করবে কি করে? আলভি শারিমকে কনুই দিয়ে একটা গুঁতা মেরে বলল, চুপ করেন বস, উনি মনস্তাত্ত্বিক কথা বুঝে ফেলেন কিন্তু অভিশাপ দিয়ে আমাদের এখানে পাথর বানিয়ে দেবে। ঠিক তখনই কবিরাজ চিংফেলেক্স ওনার সেই ভারী আর কর্কশ গলার চোখ বন্ধ রেখে বলে উঠলেন, কে আসে? কার মনের ভেতর ইশকের আগুন দাও দাও করে জ্বলছে? কার চন্দ্রিমা তাকে ছেড়ে দূরে পালাই পালাই করছে? শারিম লোকটার মুখে চন্দ্রিমা শব্দটা শোনা মাত্রই মনে মনে বেশ চমকে গেল। ভাবলো, এই বেটা অন্তর্যামী নাকি? ওর মনের কথা জানলো কেমনে? ও নিজের মন্ত্রিত্বের ভামগাম্ভীর্য ভুলে এক কদম এগিয়ে গিয়ে বলল, কবিরাজ চিংফ্লেক্স, আমি আসলে একটা মস্ত বড় সমস্যায় পড়েছি। আমার একটা স্ত্রী আছে, মানে আমার বিবাহিত বউ, কিন্তু সমস্যা হলো আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না। আমি ওর সামনে গেলে ও রেগে আগুন হয়ে যায়, বিজ্ঞানসম্মত গালিগালাজ করে। আমি চাই ও যেন আমার প্রেমে পুরোপুরি হাবুডুবু খায়, দিনরাত শুধু আমার নাম জপ করে। এর কোনো সমাধান কি আপনার এই ডেরায় আছে? কবিরাজ চিংফেলেক্স ওনার লাল লাল চোখ দুটো মেলে শারিমের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। উনি ওনার সামনের একটা তামার পাত্র থেকে কিছু শুকনো পাতা আর শিকড় নিয়ে একটা মাটির প্রদীপের আগুনে ছুঁড়ে মারলেন। সাথে সাথে একটা নীল রঙের আগুনের ফুলকি দপ করে জ্বলে উঠল। এরপর কবিরাজ মশাই ওনার হাতের একটা কাচের বোতল, যার ভেতরে সাধারণ পরিষ্কার সাদা পানি ছিল, সেটা ওনার মুখের সামনে নিলেন। উনি চোখ দুটো বন্ধ করে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে লাগলেন এবং মুখে বিড়বিড় করে বলতে লাগলেন, ইচিং বিচিং চিচিং চাং, মনের মানুষ হোক ল্যাংচাং, ওম হিং ক্রিং ফাট, চণ্ডীমার মন হোক সাবার খাট, চিংফ্লেক্সের এই পবিত্র জল প্রেমের সাগরে আনবে ঢল। উনি একটানা প্রায় 5 মিনিট ধরে এই ধরনের হরেক রকম ভংচং আর অদ্ভুত সব মন্ত্র পড়ে বোতলের ভেতরের পানিতে ফু দিলেন। ফু দেওয়া শেষ হতে উনি বোতলটা খুব সাবধানে কক দিয়ে আটকে শারিমের দিকে বাড়িয়ে দিলেন। ওনার গলার স্বর এবার বেশ গম্ভীর শোনালো, শোনো হে যুবক, এই নাও কামরূপ কামাখ্যার মহৌষধ ইশকের জল। এই বোতলের পানি সাধারণ কোনো পানি নয়। তোমার ওই অবাধ্য বউকে এখান থেকে দৈনিক নিয়ম করে 1 গ্লাস করে পানি খাওয়াবে। এই রকম একটানা 10টা বোতল পানি যদি তার পেটে যায় তবে তার মগজের সমস্ত কোষ তোমার প্রেমে অবশ হয়ে যাবে। ও তখন নিজের জ্ঞান হারিয়ে
স্রেফ তোমার এই রূপের সাগরে ঘাইল হয়ে ঘুরে বেড়াবে, এই চিংফ্লেক্সের কথা আজ পর্যন্ত বিফলে যায়নি। কবিরাজের এই ভংচং মন্ত্র আর ওনার আত্মবিশ্বাস দেখে শালিমের খুশির আর কোনো সীমা রইল না। ও নিজের মনের ভেতর অলরেডি দেখতে পাচ্ছিল যে অরিওর কোলে মাথা রেখে মিষ্টি করে হাসতে আর বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি শারিম। শারিম আনন্দের চোখে বোতলটা নিজের হাতে নিল, যেন ও এই পৃথিবীর সবচেয়ে দামি গুপ্ত ধন হাতে পেয়েছে। শারিম খুশি হয়ে জিজ্ঞেস করলো, কবিরাজ চিংফ্লেক্স, আপনার এই মহৌষধের মূল্য কত? বলুন, আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। কবিরাজ চিংফ্লেক্স ওনার গোপে হাত বুলিয়ে অত্যন্ত লোভী চোখে শারিমের দামি শার্ট আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এই এক বোতল পবিত্র পানির হদিশ মেলা ভার হে যুবক, এর জন্য তোমাকে দিতে হবে 1.5 লক্ষ টাকা। 10 বোতলের হিসেব পরে হবে, আগে এই এক বোতলের মূল্য পরিশোধ করো। 1.5 লাখ টাকা একটা সাধারণ 1 লিটার পানির বোতলের জন্য। 1.5 লাখ টাকা চাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা আলভির চোখ দুটো আক্ষরিক অর্থে কোটর থেকে বের হয়ে আসার দশা হলো। ও নিজের মুখটা হা করে বসের দিকে তাকাতে চাইল ওনাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু শারিম তখন প্রেমের ঘোরে পুরোপুরি পাগল। ও ওর প্রেমে পড়বে এই একটা কথা শোনার পর ওর কাছে 1.5 লাখ কেন, 1.5 কোটি টাকাও তুচ্ছ মনে হচ্ছিল। ও এক সেকেন্ডও চিন্তা না করে ওর পকেট থেকে ওর পার্সোনাল চেক বই আর একটা কলম বের করলো। ও অত্যন্ত দ্রুততার সাথে চেকে 2 লক্ষ টাকার অঙ্কটা লিখলো এবং নিজের স্বাক্ষর বসিয়ে দিল। শারিম চেকটা কবিরাজের দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত তৃপ্তির গলায় বলল, আপনার এই পবিত্র পানির উসিলায় যদি আমার চণ্ডী মা আমার বুকে ফিরে আসে, তবে 1.5 লাখ কেন, আমি আপনাকে পুরো 2 লাখ টাকা দিলাম। আপনি বাকি 50,000 টাকা দিয়ে নিজের জন্য ভালো কিছু কিনে নেবেন। আমি আগামীকালই আলভিকে দিয়ে বাকি 9টা বোতল আনিয়ে নেব। কবিরাজ চিংফ্লেক্স চেকে 2 লাখ টাকার অঙ্কটা দেখা মাত্রই ওনার সেই সাধু সাজার ভেগ এক সেকেন্ডে উধাও হয়ে গেল। ওনার চোখ দুটো লোভী শেয়ালের মতো চকচক করে উঠল। উনি দ্রুত চেকটা নিজের বুকের সাথে চেপে ধরে শারিমকে আশীর্বাদ করতে লাগলেন, যাও যুবক, তোমার মঙ্গল হোক, তোমার ইশকে সফল হোক। শারিম পানির বোতলটা অত্যন্ত যত্নে নিজের বুকের সাথে আগলে ধরে ঘর থেকে বের হয়ে এলো। ওর পেছনে পেছনে আলভিও তীব্র ধাক্কা খাওয়া মানুষের মতো অবশ পায়ে হেঁটে আসছিল। গাড়ির কাছে এসে আলভিয়া নিজেকে ধরে রাখতে পারল না। ও নিজের কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে এক মস্ত বড় দীর্ঘশ্বাস ফেলল। ও শারিমের দিকে তাকিয়ে অত্যন্ত অবিশ্বাস্য আর আফসোসের গলায় বিড়বিড় করে বলল,